বিয়ের লাল বেনারসি পরিহিত মেঘলা প্রাণপণ ছুটেছে ট্রেনের দিকে। হাতে ব্যান্ডেজ করা, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ট্রেন বেপরোয়া হয়ে আগে ছুটে যাচ্ছে। তার গন্তব্যে কে কি করলো তা নিয়ে তার পরোয়া কোথায়? সে তো বেপরোয়া। প্রাণপণে ছুটে ট্রেনের শেষ প্রকোষ্ঠে উঠল মেঘলা। মানুষ তখন ঘুমে বিভোর। আর ঘুমাবেই বা না কেন? রাত প্রায় 1টা বেজে গেছে। এখনো কি কেউ তার মতো জেগে থেকে ট্রেনের পেছনে ছুটবে নাকি? কিন্তু সেও তো আর অকারণে ট্রেনের পিছনে ছুটছে না। হাজার বিপদ পেরিয়ে যে এখানে আসতে পেরেছে এই অনেক। এখন শুধু ঢাকা নামক গন্তব্যে পৌঁছাতে পারলেই কিছুটা হালকা হবে সে। সত্যি কি হালকা হতে পারবে? যার থেকে পালিয়ে আসলো কতদিনই বা পালিয়ে থাকতে পারবে? বাঁচতে দেবে কি সে মুক্তভাবে? নাকি আবার সেই নরক জীবনে ফিরে যেতে হবে মেঘলাকে? ও যদি প্রজাপতি হতো, নীড় ছাড়া প্রজাপতি, প্রজাপতির মতো মুক্ত আকাশে ছুটতো রঙের খোঁজে। মেঘলার জীবনটা কি রঙিন হবে কখনো? ছোট থেকেই বড় চাচার বাড়িতে বড় হয়েছে মেঘলা। মা মারা যাওয়ার পর বাবাকে খুঁজে পাওয়া যায় না। মেঘলা অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। মানুষ বলে কেউ যদি বেখেয়ালে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে নিরুদ্দেশ হয় তাকে খুঁজে পাওয়া দুষ্কর। হঠাৎ কিছু ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভেসে আসতেই ভয়ে কুঁকড়ে উঠল মেঘলা। চোখ থেকে বেরিয়ে এলো মূল্যহীন পানি, যে পানির মূল্য কখনোই কারো কাছে ছিল না। দীর্ঘ শ্বাস ফেলে এদিক ওদিক চোখ বুলেও কোনো খালি জায়গা খুঁজে পেল না বসার জন্য। কিছুটা সামনে এগিয়ে যেতেই শেষ মাথায় পুরো একটা সিট পেল। ওদিকে এগিয়ে যেতেই দেখলো ওই সিটের বিপরীতমুখী সিটে একটা ছেলে বসে আছে। মুখের সামনে বই ধরে আছে, তাই মুখটা স্পষ্ট নয়। তাও কোনো প্রকার অনুমতি না নিয়ে সে সিটে বসে পড়ল মেঘলা। নিষ্পাপ নির্বোধ চোখ দুটি স্থির নেই 2-3 দিন যাবৎ। কিছুক্ষণ গোল গোল চোখের সামনে থাকা ব্যক্তিকে পরখ করলো। কে জানে ব্যক্তিটি কি করছে। এখনো তার বইয়ের ভিতরেই মুখ। বইয়ের কভার পেজে বড় বড় অক্ষরে ইংলিশে লেখা কার্ডিক সার্জারি। বইটার দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। চোখ ভারী হয়ে আসছে মেঘলার। ক্লান্ত চোখটা ঘুমানোর জন্য বারবার লেগে আসছে, তাই চোখ বন্ধ করে পিছনে হেলান দিয়ে বসে মেঘলা। Hey miss, who are you? হঠাৎ চোখটা লেগে আসতেই কারো গভীর কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই ধরফড়িয়ে ওঠে মেঘলা। আদো আদো চোখে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে পরোয়া না করে আবার চোখ বন্ধ করতে যাবে, তখন এই ব্যক্তিটি রূঢ় কণ্ঠে বলে, এই মেয়ে, কথা কি কানে যায় না? কে তুমি? আর এখানে বসে পারমিশন কে দিল তোমায়? মেঘলা পড়ল এবার মহাবিপদে। কি বলবে এখন? আবার ট্রেনে সিটে বসতে টিকিট লাগে তা সে জানতো, কিন্তু পারমিশন যে লাগে তা তো জানতো না। খালি সিট ছিল তাই বসেছে, পারমিশন কার থেকে নেবে? মেঘলা মাথা নিচু করে গলা খাদে নামিয়ে মিনমিনিয়ে বলে, আমি মেঘলা। কোথাও সিট খালি ছিল না, তাই এখানে বসেছিলাম। তাছাড়া সিটটা ফাঁকাও ছিল। পাশে থাকা ব্যক্তিটি কপট রাগ দেখিয়ে রাগী চাউনি নিক্ষেপ করে বলে, হোয়াট রাবিশ! ফাঁকা ছিল তো পারমিশন না নিয়ে বসে পড়বে নাকি? চোখের চশমাটা তর্জনী দিয়ে একটু ঠেলে ঠোঁট উল্টিয়ে বলে, দুঃখিত, আমি এত কিছু ভেবে দেখিনি। ব্যক্তিটি বিড়বিড় করে বলে, ম্যানারলেস, স্টুপিড কোথাকার, স্টুপিড সিলি গার্ল। বলে মেঘলার দিকে পরখ করে ব্যক্তিটি। মেঘলার পরনে বিয়ের শাড়ি। সদ্য বিয়ে থেকে পালিয়েছে তা বোধগম্য হলো তার। আজকাল বিয়ে যেমন খেলা হয়ে গেছে, মা বাবার ইচ্ছের দাম তো কেউ দেয় না। বলে নিজের জায়গায় গিয়ে বসলো ব্যক্তিটি। মেঘলার বড্ড রাগ হচ্ছে, তাও কোনো কথা বলল না। ব্যাগটা নিয়ে উঠে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো মেঘলা। কথা বলতে ইচ্ছা করছে না। কি বলবে? মধ্যরাতে কারোর সাথে ঝগড়া থেকে এখানে দাঁড়িয়ে থাকাটা শ্রেয় বলে মনে করলো মেঘলা। রাতের আকাশটা যে অদ্ভুত মনোহিতায় বিরাজ করে। কি সুন্দর আঁধার ভরা আকাশ, মাঝে মাঝে কিছু তারার বিচরণ দেখছে। এই আকাশটার মতো মেঘলাও একা, বড্ড একা। অনীল আকাশটা জুড়ে তারার বিচরণ। আজ হোক না কিছু সময় তারার আমার একাকিত্বের কথোপকথন। আপন মনে আওড়ালো মেঘলা। সারাটা জীবন এমনই একাকিত্বেই কি কেটে যাবে? বিষাদ কি কাটবেই না? বাতাসের তালে তাল মিলিয়ে সামনের অবাধ্য চুলগুলো উড়ছে, পিছনের খোপাটা ঢিলে হয়ে ঘাড়ে ঝুলে আছে। হাজার ভাবনার ভিড় মেঘলার মন গহীনে। মানুষ বড়ই স্বার্থপর আজকাল। ওখানে একটু বসলে ক্ষতি কি ছিল?
খুবই কি ক্ষতি হতো তার? মেঘলা আড়ষ্ট চোখে একবার ব্যক্তিটির দিকে তাকালো। কি গম্ভীর হাবভাব করে বসে ফ্লাক্স থেকে চা ঢালছে। ব্যক্তিটি ফ্লাক্স থেকে চা ঢেলে বাম হাত দিয়ে কপালে আসা চুলগুলো পিছনে ঠেলে দিল। মেঘলা কিছুক্ষণ গোল গোল করে তাকিয়ে অন্যদিকে ফিরবে, তখনই দুজনের চোখাচোখি হলো। মেঘলা ইতস্তত হয়ে অন্যদিকে ঘুরল, তখনই কারো তীব্র রিংটোন কানে এলো। পাশ ফিরে তাকিয়ে দেখে সেই ছেলেটির ফোন এসেছে। ছেলেটি গম্ভীর মুখে ফোনটা ধরে বলে, হ্যালো, ডক্টর শোভন স্পিকিং। ডক্টর কথাটা শুনে কিছুক্ষণ অবাক নয়নে তাকালো মেঘলা। ওপাশে কি বলল শুনলো না মেঘলা। শোভন রেগে ওপাশের ব্যক্তিকে বলে, ইউজলেস কোথাকার, তোর জন্য তো ফ্লাইটটা মিস হলো, আর এই সো কল ট্রেনে করে যেতে হচ্ছে। আফটার 7 days তুই ফোন তো দূরে থাক, আমার সামনে আসবি না। নাও জাস্ট গেট লস্ট। বলে ফোন রেখে দিল। এমন রাগ দেখে মেঘলা শুকনো ঢোক গিলল। ডক্টররাও এত রাগী হয়? এই ডাক্তারের কাছে রোগীরা যায়? এত সুন্দর মানুষ এত রাগী হয় কি করে? ওদিকে আর তাকালো না মেঘলা। বাইরে তাকিয়ে রইল প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এমন দাঁড়িয়ে আছে, হঠাৎই আকাশের মেঘ ছেয়ে গেল। কিছুক্ষণের মাঝেই বাইরের ঝড়ের তাণ্ডব হতে লাগলো। অবাক না হয়ে পারল না মেঘলা। আকাশটা একটু আগেই পরিষ্কার ছিল, এখন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। এখানে আর দুদণ্ড দাঁড়ালে ভিজে একাকার হয়ে যাবে। দরজা থেকে সরে এসে গুটি গুটি পায়ে শোভনের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনমিনিয়ে বলে, ডক্টর সাহেব, আমি কি এখানে বসতে পারি? শোভন অবাক হলো মেয়েটার মুখে ডাক্তার সাহেব কথাটা শুনে। কিছু একটা ভেবে না করতে কেউ বাইরের ঝড়ের তাণ্ডব দেখে গভীর মুখে বলে। সেট। মেঘলা খুশি খুশি মনে বসলো। ঠোঁটে লেপ্টে থাকা নজরকাড়া মিষ্টি হাসিটা শোভনের নজরে পড়ল পরক্ষণে। বিরক্ত নিয়ে চোখ সরিয়ে ফেলল। বাইরে তুমুল বেগে বাতাস বইছে, বৃষ্টি এতটা নেই। শোভনকে পরখ করল মেঘলা। উজ্জ্বল শ্যামলা হলেও চেহারাকৃতি বেশ মোহনীয়। ঠোঁটের নিচে ডান সাইডে কালো কুচকুচে মাঝারি সাইজের একটা তিল রয়েছে। ক্লিন শেভ করে হয়তো, তাই দাড়ির ছিটে ফোঁটাও নেই। চুলগুলো খাড়া খাড়া। চাচির থেকে একদিন শুনেছিল চুল খাড়া ছেলেদের রাগ নাকি অনেক হয়, তাই বলে হয়তো উনিও রাগী। প্যাঁচহীন মনের কথা হঠাৎ ঠোঁট বেয়ে মৃদু আওয়াজে বাইরে চলে এলো মেঘলার। আপনি খুব সুন্দর ডক্টর সাহেব। নিজের কথায় নিজেই হতভম্ব মেঘলা পরক্ষণে মুখে 2 হাত চেপে বড় বড় চোখে তাকায়। শোভনের কর্ণকুহরে কথা যেতেই রেগে কিছু বলতে যাবে, এর আগে ট্রেনটা বিশাল আওয়াজ করে থেমে যায়। বাইরে কিছু হট্টগোলের আওয়াজ আসছে। শোভন মেঘলা দুজনেই সেদিকে তাকায়। মেঘলার মনে হঠাৎই অজানা আতঙ্ক বিরাজ করছে। যার থেকে পালালো সে কি এসেছে? ভয়ে মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাহলে কি শেষ রক্ষা হলো না? সে এসে পড়েছে। প্রকৃতি তার নিজের রুদ্ধ রূপ দেখাতে ব্যস্ত। যখন মেঘলা মনের গৃহণে ভয় জড়ানো প্রশ্ন, তখন এই ঝড়ের মাঝে ট্রেন থামিয়ে হট্টগোল করছে কে? প্যাঁচহীন মন তখনও অজানা আতঙ্কে জর্জরিত। তাহলে বাড়ি থেকে পালিয়েও কোনো শেষ রক্ষা হলো না। জীবনের সুখী অমাবস্যার চাঁদের ন্যায় হয়ে গেছে। ইস, এমন যদি হতো, অমাবস্যায়ও চাঁদ দেখা যেত। জড়সড় হয়ে সিটের ওপর বসে বিড়বিড় করে বলে, আমি যাব না। সে কি এসে গেল? আমায় ছাড়বে না? আমি যাব না। মেঘলাকে এমন ভয়ে জড়সড় হতে দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকায় শোভন। স্টুপিড মেয়েটা এমন করছে কেন? কিসের আতঙ্কে এমন করছে? শোভন ভ্রু কুঁচকে অবাধ যুগল নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, কি হয়েছে তোমার? এমন ভয় কাঁপছে কেন? এই মেয়ে, কি হলো বলো? নিজের প্রশ্নের উত্তর পেল না শোভন। মেঘলা নিজের মতোই ভয়ে কী সব বিড়বিড় করে যাচ্ছে। তার কি আর অন্য কোনো প্রশ্নের খেয়াল আছে নাকি? শোভনের এবার বিরক্ত লাগছে। মাত্রা বিরক্তি তার ভর করছে। মেয়েটা এমন কেন? স্বার্থ চিন্তায় ব্যস্ত কেউ যে নিজের সময় ব্যয় করে ওকে প্রশ্ন জিজ্ঞেস করছে, ওই প্রশ্নের দাম দিচ্ছে না মেয়েটা। ভাবে কি নিজেকে? আপন মনে ভাবল শোভন। শোভন যে বড্ড খেয়ালি মানুষ। কোনো কিছু লক্ষ্য এড়ায় না তার কাছে। তার সময়ের মূল্য হাজার দামি। আর এই মেয়ে কিনা ওর মূল্যবান সময় ব্যয় করা প্রশ্নগুলোর দাম দিল না। ঘোর অপরাধ করলো মেয়েটা। আর শোভন কখনো অপরাধীদের বিনা শাস্তিতে ছেড়ে দেয় না। শোভন আবার আড়ষ্ট চাউনিতে মেয়েটাকে পরখ করলো। হঠাৎই মেঘলা বিড়বিড় করতে করতে জ্ঞান হারালো। শোভন ধরবে গিয়েও ধরবে না ভাবলো সে।
এখন যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকতো তাহলে নিশ্চয়ই শোভনের করা এমন অমানবিক নিষ্ঠুর কাণ্ডে অবাক হতো। কোনো ডাক্তার এমন হয়? মেঘলা অচেতন হয়ে সিটের শেষ মাথায় পড়ে আছে। হাতের ওপর মাথাটা, অবাধ্য চুলগুলো খুলে পড়েছে, শাড়ির আঁচলটা নিচে পড়ে আছে। শোভন ভ্রুক্ষেপ না করে কোথায় হট্টগোল হচ্ছে তা দেখার জন্য পা বাড়াতেও থেমে গেল। সে তো একজন ডাক্তার, তার কাজই হলো প্রাণ বাঁচানো। মেয়েটার সাথে এমন করবে? মেয়েটা তো ট্রমাই ছিল, কিন্তু কিসের এমন ভয় পেল মেয়েটা? শোভন মেঘলার দিকে এগোবে তখনই পিছন থেকে এক মহিলা বলে, এ কি, আপনার স্ত্রী তো মনে হয় জ্ঞান হারিয়েছে। মহিলাটির কথা শুনে রাগ হলো শোভনের, বেজায় রাগ। কোনো কিছু না জেনেও একটা বলে দিলেই হলো নাকি? তাও রাগটা বই প্রকাশ করলো না শোভন। রাগ নিয়ন্ত্রণ করে মেঘলার দিকে এগিয়ে যায়। তখনই মহিলাটি প্রস্থান করে। শোভন পালস চেক করে। মেঘলা মেয়েটা অনেক দুর্বল, আর চেহারায় কেমন ভয়ের ছাপ। পাশে থাকা পানির বোতলটা নিয়ে দাঁড়িয়ে থেকেই কয়েক ছিটে পানি ছুড়ে দেয় মেঘলার দিকে। প্রায় খানিকক্ষণ পর পিট করে আঁখি মেলল মেঘলা। ধরপড়িয়ে উঠে আবার জড়সড় হয়ে বসে বলে, আমি যাব না, আমি যাব না, আমায় মেরে ফেলবে সে। শোভন প্রশ্নবোধক চাউনি দিয়ে মেঘলার বাহু চেপে ধরে। হোয়াট হ্যাপেন্ড? এমন করছে কেন? কি হয়েছে বলো। কোথায় যাবে না? কি বলছো? কে মারবে? শান্ত হলো না মেঘলা। আগের ন্যায় করে চলেছে শোভনের। ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে। মেয়েটা কি নিয়ে এত ভয় পাচ্ছে? কে মারবে? এমন করলে আবার অসুস্থ হয়ে পড়বে, তাই আবার বলে, চুপ। এমন করছে কেন? দেখো, কিছু হয়নি। কে মারবে তোমায়? এখানে কেউ নেই। মেঘলা আশপাশটা তাকালো, কিন্তু বাইরের হট্টগোল শোনা যাচ্ছে। শোভনের কথা মতো শান্ত হলেও ক্ষান্ত হলো না মেয়েটা, বিড়বিড় করছেই। এবার শোভন চটে গেল। ভারী অদ্ভুত তো, প্রশ্নের জবাব দিচ্ছে না, সাথে কথার অমান্যও করছে। এবার শোভন রেগে জোরে ধমক দিয়ে বলে, হে স্টুপিড গার্ল, কানে কি কথা যায় না? নাকি নাটক করছো? ফুঁপিয়ে উঠল মেঘলা। কিছু বলল না। বাইরে থেকে এখন একটু বেশি আওয়াজ আসছে, তাই শোভন আর না দাঁড়িয়ে বাইরের দিকে গেল, কেন ট্রেন থামলো তা জানতে। গুটি গুটি পায়ে শোভনের পিছু পিছু মেঘলাও এলো, তবে আড়ালে দাঁড়ালো। ঝড়ের তাণ্ডবটা অনেকটা থেমেছে। বাইরে এসে জানতে পারলো সামনে ট্রেন লাইনে বড় বড় গাছ ভেঙে পড়েছে। তা দেখে কর্তৃপক্ষ এখানেই থামিয়েছে। তবে এটাও একটা স্টেশন। কিছুক্ষণ আগে মধ্যবয়স্ক একজন ছেলের সাথে পুলিশের মারামারি হয়েছে। এখানে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তারই হট্টগোল ছিল। কানাকোষায় ছেলেটির নামও জানতে পারলো। মেঘলা যা ভেবেছিল তাই হয়েছে, তবে আল্লাহর রহমতে বেঁচে গেছে এই যাত্রায়। কিন্তু এখন এত রাতে কোথায় যাবে মেঘলা? এখানে তো কিছুই চেনে না। তাও ব্যাগটা নিয়ে ট্রেনের বাইরে বেরিয়ে আসে। তাই সবাই বেরিয়ে গেছে এখান থেকে, বিপদ বাড়িয়ে লাভ নেই। শোভন রাগে রি করছে। প্রথমত, ওর এই ট্রেনে আসার কোনো ইচ্ছা ছিল না। ফ্লাইট মিস হয়েছে তাই ট্রেনে এসেছে। এখন আবার মাঝরাতে উটকো ঝামেলা। ট্রেনে আবার মেঘলা নামক মেয়েটার কারণে রেগে মাথায় রক্ত উঠে আছে। এখানে নেটওয়ার্কও অনেক স্লো, কিছুতেই কাউকে ফোন করতে পারছে না। ব্রিফকেসটা নিয়ে বাইরে এলো শোভন। তখনই বাইরে মেঘলার সাথে চোখাচোখি হলো। মেয়েটাকে দেখলেই বিরক্ত লাগে শোভনের, কারণ অজানা। মেঘলা মাথা নিচু করে এদিক ওদিক চোখ বোলায়। সবার মাঝে ও হয়তো এমন অসহায়, যার এই দুনিয়ায় কেউ নেই। দীর্ঘ শ্বাস ফেলে সামনে হাঁটা দিল মেঘলা। প্রায় স্টেশনের মাঝ বরাবর আসতেই চায়ের টোঙায় কয়েকটা ছেলেকে দেখতে পেল। এদিকটায় এত মানুষ নেই। মেঘলা সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে হাঁটা দেবে, তখনই লক্ষ্য করলো একটা ছেলে এদিকে এগিয়ে আসছে। মেঘলা পিছনে তাকিয়ে দেখে শোভন কাউকে ফোন করছে। শোভনকে দেখে মেঘলার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। এখানে আর না দাঁড়িয়ে ছুটে শোভনের পাশে গিয়ে দাঁড়ায়। শোভন মেঘলাকে দেখে মুখে বিরক্ত ফুটিয়ে বলে, এই স্টুপিড মেয়ে, এখানে ছুটে আসলে কেন? মেঘলা একবার ছেলেদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, ডক্টর সাহেব, আপনার সাথে নেবেন আমায়? আমি খুব একা। প্রমিস করছি ঢাকা গেলে আপনার মুখোমুখিও হব না আর। শোভন বিরক্ত হলো মেঘলার কথায়। মেয়েটা কি বলছে? মাথাটা একবারে গেছে নাকি তার? এই ইরিটেড মেয়েকে শোভন সাথে নেবে? কখনোই না। শোভন রেগে বলে, হোয়াট ডিড ইউ সে? আমি তোমাকে আমার সাথে নেব? কখনোই না। ম্যানার্সলেস স্টুপিড গার্ল। কোত্থেকে আবার পালিয়ে এসছো? যত সব উটকো ঝামেলা। সরম চোখের সামনে থেকে। জাস্ট গেট লস্ট। শোভনের কথায় বেশ অবাক হলো মেঘলা। এত নির্দয় মানুষ হয়? আজকাল মানুষ বড়ই স্বার্থপর। মেঘলা আবার বলে,
প্লিজ ডক্টর সাহেব, আমার সাথে নিন না। এত স্বার্থপর কেন হচ্ছেন? একা একটা মেয়ে সাহায্য চাইছে আপনার কাছে, আপনি সাহায্য করবেন না? ওই ছেলেগুলোকে কেমন বাজে দেখতে, আমাকে একা পেলে হয়তো নরপিশাচের মতো খুবলে খাবে। প্লিজ আমায় একটু সাহায্য করুন প্লিজ। বলতে বলতে মেঘলা ফুঁপিয়ে উঠল, কিন্তু তাতে শোভনের কোনো ভ্রুক্ষেপ নেই। শোভন নিজের ব্রিফকেস উঠাতে উঠাতে বলে, এই পুরো ট্রেনে অনেক মানুষ আছে, যাও না, তারা তুমি সাহায্য করতেও পারে। প্লিজ আমার চোখের সামনে থেকে সরো তুমি। তুমি মেয়ে একটা ঝামেলা। বলে সামনে হাঁটা ধরে। শোভনের যাওয়ার দিকে মেঘলা তাকিয়ে থাকে। কি পাসার লোকটা। শোভন যাওয়ার পর অনেক কি বলেছে ওর সাহায্য করতে, কিন্তু যে যার মতো চলে গেছে। প্রায় স্টেশন ফাঁকা হয়ে গেছে, কয়েকটা লোক শুধু দাঁড়িয়ে আছে। শোভনও নেই আশেপাশে, হয়তো চলে গেছে। মেঘলা অশ্রুসিক্ত চোখে হাঁটা দেয়। কিছু করার নেই, যার এই পৃথিবীতে বাবা মা নেই, তার হয়তো কেউ নেই। সামনে যেতেই আবার ছেলেগুলো ঘিরে ধরে ওকে। ছেলেগুলো ঠোঁটে বিশ্রী হাসি। কিভাবে বাঁচবে এখন? আশেপাশে তাকিয়ে দেখলো স্টেশনের দিকটায় একটা চায়ের টোং ছাড়া কিছুই নেই। চায়ের টোংটাতেও বয়স্ক লোক ওপাশ করে শুয়ে আছে। নরপিশাচগুলোর হাত থেকে তাহলে আর রক্ষা পাবে না? দুনিয়া বড়ই স্বার্থপর, সবাই নিজেরটা ভাবে। চাতক পাখির ন্যায় ছোটাছুটি করছে মেঘলা। তখনই ওখান থেকে একটা ছেলে এসে শাড়ির আঁচল ধরে টেনে দেয়। মেঘলা শাড়িটা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু এতগুলো ছেলের সাথে কি একটা মেয়ে পেরে উঠতে পারে? মেঘলা শাড়ি ছাড়াতে না ছাড়াতেই ছেলেটা পকেট থেকে ছুরি বের করে তার হাতে কয়েকবার ছুরি চালায়। রক্তাক্ত হয়ে উঠেছে হাত, তাও নিজের শক্তি দিয়ে শাড়ি ধরে রেখেছে। মেঘলা নিষ্পাপ আঁখি যুগল দিয়ে মুক্তির ন্যায় পানি গড়িয়ে পড়ছে বাঁচার জন্য। চাতক পাখির ন্যায় হয়ে উঠেছে, নিজের প্রাণ দেবে, তাও সতীত্ব ধ্বংস হতে দেবে না। কিন্তু কি করে? হয়তো সত্যি এখানে সব শেষ। আকাশ তখনও মেঘাচ্ছন্ন, ঝড় হচ্ছে, উগ্র ঝড়। সব যেন এখনই ধ্বংস করে দেবে। প্রকৃতির এমন বিধ্বংসী রূপ কোনো বড় কিছু জানান দিচ্ছে যেন। এই বুঝে কিছু ধ্বংস ঘটে গেল। প্রকৃতির এমন কর্কশ ধ্বনির সাথে মেঘলার চাতক পাখির ন্যায় বাঁচার জন্য উগ্র কণ্ঠে চেঁচানোটা মিশ্রিত হয়ে পরিবেশে আরও ক্রুদ্ধ করে তুলেছে। রক্তাক্ত হাতে এখনো বাঁচার চেষ্টা করছে মেঘলা। গলায় হাতে আঁচড়ের দাগ। ছেলেগুলো হাত দিয়ে আঁচড় দিয়েছে। প্রাণপণ চেষ্টা করছে মেঘলা। শাড়ি খামচে ধরে আছে এখনো, শাড়ি খুলতে পারেনি। মেঘলা রক্তাক্ত হাতে শক্তি দিয়ে ধরে আছে। হঠাৎ করে সকল শক্তি দিয়ে শাড়িতে হাত দেওয়া ছেলেটাকে ধাক্কা দিয়ে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তেজি কণ্ঠে বলে, যেতে দে আমায়, নয়তো এক্ষুনি এক একটাকে মেরে দেবো আমি। কি ভেবেছিস একা বলে পার পেয়ে যাবি? সব মেয়েকে এক ভাবিস না যে ভয় গুটিয়ে নিজের সতীত্ব হরণ হতে দেখবো। কেমন রে তোরা? ঘরে কি মা বোন নেই তোদের? মেঘলার কথা শুনে সেখান থেকে একটা ছেলে বিচ্ছিরি হাসি দিয়ে বলে, বাহ, মুখে বলি আছে দেখছি, ব্যাপারটা না এখনই সব ভেঙে দিব। বলে পাশের জনকে ইশারা করতেই পাশের ছেলেটি এসে মেঘলার কোমরে হাত দেবে। তখনই কেউ ছেলেটির হাতে মোটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেঘলার হাত ধরে। হঠাৎ কেউ হাত ধরায় ভয় পেয়ে যায় মেঘলা। পরক্ষণে তাকিয়ে দেখে শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে কিছুটা হাসির রেশ ফুটে ওঠে মেঘলার ঠোঁটের নিচে। জমিয়ে রাখা আবেগগুলো উপচে পড়ে যায়। নিজেকে আর শান্ত রাখতে পারল না। মেঘলা শোভনকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায়, শান্ত হয়ে দাঁড়ায়। ততক্ষণে আর একটা ছেলে এসে শোভনকে মারবে। সেই ছেলের কলার ধরে জোরে পেটে লাথি দিয়ে হাতে থাকা লাঠিটা মেঘলার হাতে দিয়ে বলে, মারো এদের মেঘলা। অবাক নয়নে শোভনের দিকে তাকায় মেঘলা। ততক্ষণে আর একটা ছেলে পিছন থেকে মেঘলাকে ধরবে। সেই ছেলেকে শোভন জোরে থাপ্পড় মেরে রেগে মেঘলাকে বলে, আমি কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? মারো ওদের। এখনো মেঘলা দাঁড়িয়ে আছে, ঘাবড়ে যাচ্ছে। শোভন আবার ক্রুদ্ধ কণ্ঠে বলে, টেক ইট অ্যান্ড হিট ফাস্ট। হ্যাঁ মেয়ে, শুনতে পাও না নাকি তুমি? মারো ওদের, একটাকেও ছাড়বে না। এমনভাবে মারবে যেন দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে এমন পৈশাচিক চাউনি না দিতে পারে। শোভনের কথাই লাঠিটা হাতে নেয় মেঘলা। ছেলেগুলো ওর ঘাড়ে গলায় আঁচড় দিয়েছে। তখনকার কথা ভাবতেই শরীর রাগে রিড়ি করে ওঠে। লাঠিটা নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। সর্বশক্তি দিয়ে 5 জনকেই মারছে। ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় নিচেই পড়ে আছে। ক্লান্ত হয়ে মেঘলা লাঠি রেখে ঢুকরে কেঁদে ওঠে। সারা জীবনটা বুঝি ওর এমনই কাঁদতে কাঁদতেই পার হবে। এমন কেন এই জীবনটা? শোভন মেঘলার সামনে এসে বাহু চেপে ঠিক মতো বসায়। মেঘলা এখনো কাঁদছে। আজ হয়তো শোভন না এলে এখানেই সব শেষ হয়ে যেত।
তখন হয়তো মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। শোভন আড়ষ্ট কণ্ঠে বলে, সরি, তোমাকে তখন একা ফেলে যাওয়ার জন্য। তখন ঝামেলার জন্য মাথাটা বিগড়ে ছিল। কিছু বলল না মেঘলা, কিন্তু থেমে গেল দুজনের মাঝেই এখন পিনপত নীরবতা। নীরবতা বিচ্ছিন্ন করে তাচ্ছিল্য হেসে মেঘলা বলে, সরি সরি প্রয়োজন নেই ডক্টর সাহেব। আমার মতো একটা মেয়ের জন্য যে দ্বিতীয়বার এসেছেন, এটাই তো অনেক। শোভন নিজে ব্রিফকেস থেকে ফার্স্ট এড বক্স বের করে মেঘলার হাতে স্যাভলন দিয়ে পরিষ্কার করতে করতে বলল, অ্যাড্রেস দাও তোমার। এত রাতে এখানে হয়তো গাড়ি পাবো না। সামনে একটু হেঁটে দেখি হোটেল বা কিছু আছে নাকি। রাতটুকুর জন্য সকালে আমার গাড়ি আসবে, তখন তোমাকে পৌঁছে দেব। তোমার যে অবস্থা, একা হয়তো যেতেও পারবে না। মেঘলা বেশ অবাক হয়ে শোভনের দিকে তাকালো। অনেকটা সামনেই বসে ওর হাত আর গলার দাগগুলো মলম লাগাচ্ছে। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে স্মিথ কণ্ঠে বলে, ঠিকানা আপনি আমাকে ঢাকা অবধি পৌঁছে দিলেই হবে। শোভন এবার চটে যায়। মেয়েটা বড্ড ফাজিল তো। দেখলো তো গ্রাম থেকেই এসেছে, তাও বিয়ের পোশাকে পালিয়ে যে এসেছে এটাতে কোনো সন্দেহ নেই শোভনের। তাহলে ঢাকা কেন যাবে বাড়ি না গিয়ে? শোভন রুট কণ্ঠে বলে, গ্রামে নিজের বাড়ি না গিয়ে ঢাকা যাবে কেন? অ্যাড্রেস দাও। তোমার বাড়ি কোথায়? বাবা মা তোমার জন্য চিন্তা করছে না? কেমন মেয়ে তুমি? বাবা মার ইচ্ছের দাম না দিয়ে এমন বিয়ে সাজে পালালে? বাজে স্টুপিড মেয়ে একটা। তাচ্ছিল্য হেসে বলে মেঘলা। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। বলেই মাথা নোয়ালো মেঘলা। ব্যাপারটা শোভন বুঝলো না। মেয়েটা আর কি উদ্দেশ্য করতে চাইলো? মেয়েটা এমন কেন? মেয়েটা বেশ রহস্যময়। হাতটা ব্যান্ডেজ করে ব্রিফকেসে ফার্স্ট এড বক্স রাখতে রাখতে শোভন ভ্রু কুঁচকে বলে, হোয়াট ডিড ইউ সে? মেঘলা তাচ্ছিল্য সুরে বলে, বাজে মেয়ে, কাউকে না জেনে সবটা বিচার করবেন না ডক্টর সাহেব। আর আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। বলে কোনো মতে ওঠার চেষ্টা করলো। শোভন ততক্ষণে উঠে বাহু চেপে ধরে উঠতে সাহায্য করতে করতে বলে, মানে বুঝলাম না। মেঘলা শোভনের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, মা নেই আর বাবা সে তো থেকেও নেই। বলতে বলতে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল স্টেশনের কৃত্রিম মাটিতে। শোভন অবাক নয়নি মেঘলার দিকে তাকায়। মেঘলা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এখানেই দাঁড়িয়ে থাকবেন ডক্টর সাহেব, চলুন সামনে এগোই। শোভন সম্মতি জানিয়ে সামনে পা বাড়ায়। মেয়েটার ব্যাপারে এখনো খোলাসা হতে পারল না শোভন। মেয়েটা যদি বাপ মা নাই থাকে তাহলে এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল, কেই বা বিয়ে দিতে চেয়েছিল, আর কেনই বা পালালো? কিছুক্ষণ এসব ভাবলো শোভন। পরক্ষণে নিজের উপরে বিরক্ত হলো। কেন ভাবছে স্টুপিড মেয়েটার জন্য? হয়তো কেউ ভালোর জন্যই বিয়ে দিতে চেয়েছিল, পালিয়ে এসেছে ভাবলো শোভন। দুজনে হাতে হাতে প্রায় অনেকটা পথ পার হয়ে এসেছে। বসার মতো কোনো জায়গা, হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পেল না। আর এত রাতে কেই বা খোলা রাখবে? গ্রামের মাঝপথে হাঁটছে শোভন আর মেঘলা। শোভনের বেশ বিরক্তও লাগছে মেয়েটার জন্য। উটকো ঝামেলায় পড়তে হলো। আর মেয়েটাকে একা ছেড়ে দিলে আবার কি না কি হয়ে যেত। প্রায় অনেকক্ষণ হেঁটে একটা মসজিদ দেখতে পেল বাইরে। বাইরে বসার অনেক জায়গা রয়েছে। আর এত রাতে নিশ্চয়ই এখানে কেউ আসবে না। শোভন সেদিকে যেতে এলেই মেঘলা বাধা দিয়ে বলে, ওখানে যাবেন না ডক্টর সাহেব, গ্রামের মানুষ দেখলে খারাপ ভাববে। গ্রামে কোনো ছেলে আর মেয়েকে এত রাতে একসাথে তারা ভালো চোখে দেখে না। শোভন বিরক্ত হলো মেঘলার এমন কথায় কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, তোমার ইউজলেস কথা তোমার কাছে রাখো। তোমার যেতে ইচ্ছে হলে আসো, নয়তো এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। বলে মসজিদের বাইরে ইট পাথরের উঁচু কাউচের উপর বসলো। মেঘলা আর কি করবে না পেরে সেও ওখানে গেল। শোভন মেঘলা পাশাপাশি বসে আছে। দুজনের মাঝেই পিনপত নীরবতা। হঠাৎই মেঘলা আর্তনাদ করে উঠল। তা শুনে শোভন কিঞ্চিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেঘলা চোখ হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, চোখে কিছু একটা পড়েছে। মেঘলার কথায় বিরক্ত হলো শোভন। এই মেয়ের কিছু না কিছু হতেই থাকে। সত্যি স্টুপিড মেয়ে একটা। শোভন বিরক্ত নিয়ে বলে, স্টুপিড মেয়ে একটা। দেখি সামনে এসো, দেখতে দাও। মেঘলা একটু শোভনের দিকে ঘুরে বসে। শোভন মোবাইলের ফ্ল্যাশ অন করে চোখ দেখলো। তখনই পিছন থেকে খাকারি দিয়ে কেউ বলে, এই ছেলেমেয়ে এখানে কি করছো? হঠাৎ কারো কণ্ঠে দুজনেই ছিটকে সরে গেল। সামনে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো মসজিদেরই ইমাম হয়তো। মেঘলা ভয়ে ঢোক গিলল। শোভন তার দিকে এগিয়ে গিয়ে বলে, আমরা ট্রেন যাত্রী। ট্রেন নষ্ট হয়ে গেছে, তাই বসেছিলাম।
ভোরের আলো ফুটতে চলে যাব। ইমাম মেঘলাকে একবার পরখ করে রাগী কণ্ঠে বলে, মায়াডারে মনে হইতাছে ভাগাই লই আইছো, তা বিয়া শাদি করছো নাকি বিয়া সারাই ফষ্টি নষ্টি করতেছো? ইমামের কথায় চটে গেল শোভন। একজন মানুষ না জেনে এত কিছু মন্তব্য কি করে করে? শোভন কণ্ঠে গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলে, আপনি ভুল ভাবছেন হুজুর, ও আমার কেউ না। ঝড়ের জন্য ট্রেন লাইনে গাছ পড়েছে, তাই ট্রেন সামনে যাবে না। আর মেয়েটা একা, আমিও ঢাকা যাব। মেয়েটা তো আর একা রাত বেরোতে ছেড়ে দিতে পারি না। শোভনকে থামিয়ে ইমাম সাহেব বলে, রাখো তোমার মিথ্যা কথা। তোমাদের শহরের ছেলে মেয়েদের কাম জানা আছে। এত রাতে দুজন ফোলা মাইয়া মসজিদের সামনে একা, না না, এই অনর্থ আমি মানতে পারবো না। ইমাম সাহেবের কথায় আরও রেগে গেল শোভন। এতক্ষণে আরও দুজন এসেছে, সেই দুজনও একই কথা বলছে। মেঘলাই ভয়টাই পাচ্ছিল, চুপ থাকলে হবে না, তাই মুখ খুলল। হুজুর, সত্যি বিপদে পড়েছি আমরা। মেঘলাকে থামিয়ে আরেকজন বলে, হুজুর, এদের মোড়লের কাছে নিয়ে চলেন। মেঘলা শুকনো ঢোক গিলে বলে, দয়া করে এমনটা করবেন না। সত্যি আমরা বিপদে পড়ে এসেছি, ছেড়ে দিন আমাদের। শোভনের রাগ হচ্ছে এই মেয়ের ওপর। এই মেয়ের জন্যই আজ এমন সমস্যার সম্মুখীন হতে হলো। হুজুর রেগে বলে, না, মোরলের কাছেই নিয়ে যাবো। আমগো গ্রামে এমন অন্যায় মানবো না। শোভনের রাগে শরীর রিরি করছে, তাও নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে, প্লিজ এমনটা করবেন না। আমি একজন ডক্টর, এসব মানুষ জানাজানি হলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। প্লিজ আমাদের যেতে দিন, সত্যি এখানে বিপদে পড়ে এসছে। হুজুর কিছুক্ষণ ভেবে গলা উঁচিয়ে বলে, না, এমনি সাইরা দিতে পারি না। আর দেখাই যাইতাছে মাইয়া ভাগাই নিয়ে আইসো। গ্রামে রাত বিরাইতে পোলা মাইয়া একলগে দেখি বিয়া দেওয়া হয়, তাই তোমগো এখন বিয়া করতে হইব, নয়তো তোমগো মোরলের কাছে নিয়ে যাবো। হুজুরের এমন কথায় মেঘলা আর শোভন যেন আকাশ থেকে পড়ল। শোভন কটমট চোখে একবার মেঘলার দিকে তাকায়, তারপর হুজুরের দিকে তাকিয়ে রেগে দুজনেই একসাথে বলে, বিয়ে ইম্পসিবল। ইম্পসিবল। আধার আচ্ছন্ন ঝড় বাদলার রাত পেরিয়ে আবছা ভোরের আলো ফুটছে। আবছা আলো, আবছা আধার, আহা কি সুন্দর! আলো আধারে ভিড় জমছে আকাশে। প্রভাতবেলার স্বচ্ছ মিষ্টি হাওয়া মন প্রাণ জুড়িয়ে যায়। পাখিরা নীড় ছেড়ে বেরিয়ে গাছের ডালে বসে ডানা ঝাপটালো দুবার। এতক্ষণ যেন কোনো বন্দিখানায় ওকে আটকে রাখা হয়েছিল। এখন মুক্ত হয়ে আনন্দ পেল, মহা আনন্দ। উড়ে গেল আকাশে, ছুটবে এখন স্বাধীন হয়ে। তার আবার পিছু টান কোথায়? সে তো মুক্ত পাখি। মাথা নুইয়ে বসে আছে মেঘলা। শোভন কথা বলছে হুজুরদের সাথে। খানিকক্ষণ আগে শুভ পরিণয় ঘটল দুজনে। এ পরিণয় কি দুটো মনের হয়েছে, না শুধু দুটো নামের পরিণয় ঘটল? ওদের কাছে তো এ পবিত্র বন্ধনটা খুবই তুচ্ছ। দুজনেই দুপ্রান্তের, একজন কঠিন তো আর একজন তরল। কারুর কাছেই কারু মূল্য নেই। হবেই বা কি করে? এইটুকু দেখাই কি মনের মিল ঘটে? হুজুরের সাথে কথা বলে মসজিদের বাইরে আসলো শোভন। শোভনকে দেখে কাউস থেকে নেমে দাঁড়ালো মেঘলা। শোভনকে কিছু বলবে এর আগেই শোভন শক্ত কণ্ঠে বলে, বিয়ে করেছে বলে বউ হিসেবে মেনে নেবো তোমার মতো থার্ডলেস একটা মেয়েকে? এটা ভেবো না। আজ তোমার জন্য সব হলো, তুমি এর জন্য তাই। তোমাদের মতো মেয়েদের কাছে ছেলেদের ফাঁদে ফেলে বিয়ে করা। তুমি যদি ভেবে থাকো তোমায় আমি নিয়ে যাব, তাহলে শোনো রাখো মেয়ে, সে ঘুরে পালি। শোনো মেয়ে, এখন থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর জীবনে আমার চোখের সামনে আসবে না তুমি। বলে উল্টো পথে হাঁটা দেয় শোভন। মেঘলা এবার চটে গেল। কি বলে এই ছেলে? ও তো কাল বলেছিল ওকে এখানে না বসতে। মেঘলা শোভনের দিকে তেড়ে যেতে নিয়েও থেমে যায়। ইচ্ছা করছে না ঝগড়া করতে, সেরকম মন মানসিকতা নেই। ও খুব শান্ত, ও ক্লান্ত, খুব বেশি ক্লান্ত। কিন্তু এখানে আর থাকা যাবে না, তাই ও উল্টো পথে হাঁটা দেয়। অদ্ভুত ব্যাপার, দুজনের নামটা একসাথে জুড়ে গেছে, কিন্তু দুজন দুপথের প্রতীক। হবে কি তাদের মিল? ঘটবে কি দুটি মনের মিলন? দীর্ঘ 2 ঘন্টা বাদ ঢাকা নামক কাঙ্ক্ষিত গন্তব্যে পা রাখল মেঘলা। কি সুন্দর সবকিছু, স্বাধীনভাবে চলছে, বেপরোয়া হয়ে ছুটছে। আচ্ছা, ও কি এমন স্বাধীনভাবে চলতে পারবে, নাকি আবার সেই? না, সেই কালো স্মৃতি আর মনে রাখবে না মেঘলা। জীবনের কালো অধ্যায় মুছে এবার সে এগোবে। কি অদ্ভুত জীবনের নিয়ম, কি অদ্ভুত নিয়তি। বিয়ের থেকে পালিয়েছে, অথচ মাঝ রাস্তায় সত্যি বিয়ে হয়ে গেল। এটাই বুঝি তাকদীর, এটাই বুঝি নিয়তি। শোভন হয়তো কালো অধ্যায় ভেবে এই অদ্ভুত বিয়েটা ঢাকা দিয়েছে, কিন্তু মেঘলা ও কি ভুলতে পারবে? মেঘলার মনে যে গেঁথে গেছে। ও তো পবিত্র সম্পর্কে বিশ্বাসী। আচ্ছা, বিয়ে নামক বন্ধনটা কি ভোলা যায়?
এতই সহজ? আকাশটা আবার আঁধার ঘনিয়ে যাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। মেঘলা ধানমন্ডি নামক এলাকায় আসলো মাত্র। এই শহরটা ওর চেনা, মামার বাড়িতে আসতো প্রায়, কিন্তু এখন সে যাবে না। কেন সে ওখানে গিয়ে অন্যের ঘাড়ে ঝামেলা হবে? শরীর ক্লান্ত, ক্লান্ত শরীরটা আর চলতে চাইছে না। তাই একটা ইটের কাউচের উপর বসে আকাশ পানে তাকালো মেঘলা। কাকটা কাকা করে হাঁক ছেড়ে একটা গাছের ডালে বসলো। কাকটা 2-3 বার শরীর ছেড়ে মুখ দিয়ে দুপাশে ডানা চুলকিয়ে এদিক ওদিক তাকালো, তারপর আবার কাকা করতে করতে উড়ে গেল। হঠাৎ ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। নিমেষেই লাল শাড়িটা স্যাঁতস্যাঁতে ভিজে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করলো না মেঘলা। এই বৃষ্টির ফোঁটাগুলো ওর একাকিত্বর যে মোচন করছে, তা একাকিত্বের সঙ্গ দিচ্ছে, নয়তো এই শহরে কে আছে ওর। এই মেয়ে, ভিজছো কেন? এখানে ঠান্ডা লেগে যাবে তো। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠে পাশ ফিরে তাকালো মেঘলা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, এবং সে ছাতা দিয়ে ওকে ঢেকে রেখেছে। মেঘলা মেয়েটার কথায় ইতস্তত হয়ে বলে, এখনই বসেছিলাম, কিন্তু বৃষ্টি এসে ভিজিয়ে দিল। মেয়েটা ভ্রু কুঁচকে মেঘলাকে পরখ করে বলে, বাড়ি কোথায় তোমার? আর এই বিয়ের শাড়ি পরে এখানে কি করছো? মেঘলা কৃত্রিম হেসে বলে, আমি ঢাকা আসলাম সবে, এখানে আমার কেউ নেই। বৃষ্টিটা থেমে গেলেই আশেপাশে একটা থাকার জন্য রুম খুঁজবো। বেশ অবাক হলো মেঘলার কথায় মেয়েটি। মেয়েটি বলে, তুমি একা? তোমার সাথে কেউ নেই? মেঘলা আনমনে বলে, হুম, একা, কেউ নেই আমার। আচ্ছা, এখানে কোথায় ভালো ঘর পাওয়া যায় তুমি কি জানো? আমার একটা ঘর খুব প্রয়োজন। মেয়েটি আর প্রশ্ন করলো না। কিছু একটা ভেবে মেঘলার কাছে গিয়ে হাত ধরে বলে, চলো আমার সাথে। বলে হাত ধরে হাঁটতে থাকে। মেঘলা বেশ ইতস্তত হয়ে যায়, এই মেয়েটি আবার কোথায় নিয়ে যাচ্ছে। মেঘলা কিছু বলবে এর আগেই মেয়েটি থামিয়ে বলে, ভয় নেই, আমার সাথে আসতে পারো তুমি। আমার ফ্ল্যাটে একটা রুম আছে খালি, তুমি আমার সাথে থাকতে পারো। অবাক হলো মেঘলা। আজকাল এমন মানুষও আছে। গাড়ির ফ্রন্ট সিটে মেঘলাকে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো মেয়েটি। তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, মনে তো হচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছো। তা তোমার প্যারেন্টস চিন্তা করছে না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে। কেউ নেই আমার। মেয়েটি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কোথায় থাকতে তুমি? আর পালিয়েছো কেন? মেঘলা এড়িয়ে গেল কথা। কথা পাল্টানোর জন্য বলে, আপনি আমাকে না জেনেই নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন যে? মেয়েটি মুচকি হেসে বলে, কিছু কিছু মানুষকে জানার জন্য তার সবটা জানতে হয় না, মুখ দেখেই বোঝা যায়। তা কি করবে ভাবছো? মেঘলা মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখি একটা জব পাওয়া যায় কিনা। নার্সিং কোর্স করেছিলাম, কোনো হসপিটালে নার্স হিসেবে দেখি জব পাই কিনা, নয়তো অন্য কিছু ভাবতে হবে। মেয়েটি হেসে বলে, ও গ্রেট, আমার ফ্রেন্ডের হসপিটাল আছে, তুমি চাইলে সেখানে কথা বলতে পারি। ওরা কথা বলতে বলতে মেয়েটির বাড়ির সামনে এসে গাড়ি থামে। গাড়ি পার্ক করে দুজনেই নামে গাড়ি থেকে। মেঘলা আবেগপ্রবণ হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপু, তুমি একটা অচেনা মেয়ের জন্য এত কিছু ভাবছো। আমার এত উপকার করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। মেয়েটি মলিন হেসে বলে, আপু বলছো, আবার ধন্যবাদও দিচ্ছ। কারোর জন্য যে কিছু করতে পারছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু এখনও জানতে পারলাম না পালিয়েছো কেন? মেয়েটির কথাই মেঘলা মুখ মলিন করে বলে, চাচা চাচি জোর করে বিয়ে দিচ্ছিল, সেখান থেকে পালিয়ে এসেছি। মেয়েটি কিছু একটা ভেবে বলে। শুধু এই কারণ নাকি? মেয়েটিকে থামিয়ে মেঘলা কথা এড়ানোর জন্য বলে, তোমার নামটাই তো জানা হয়নি আপু, তোমার নাম কি? মেয়েটি ব্যাপারটা বুঝতে পারে, পরক্ষণেই হেসে বলে, আহাটা, তোমার নাম কি? মেঘলা মুচকি হেসে তার নামটি বলে। এখানে তো আসলো মেঘলা, কিন্তু সত্যি কি সে মুক্তভাবে বাঁচতে পারবে? পালি আর কতদিন কাটাবে? সে যদি ওর মুখোমুখি হয়, তাহলে তার কিছু করার থাকবে না, আবার তার খাঁচায় আটকে রাখবে। প্রায় অনেকক্ষণ কেটে গেছে। রাত তখন 10টা। ফুরফুরে হয়ে সোফায় বসে আহানার সাথে আড্ডা দিচ্ছে মেঘলা। প্রায় বছর খানেক পর এমন কারোর সাথে কথা বলছে। আহানার সেই বন্ধু আসবে। আহানা আসতে বলেছে মেঘলার ব্যাপারে কথা বলার জন্য। তার জন্যই দুজনে এখানে বসে আছে। হঠাৎ মেঘলার মনটা ভার হয়ে আসে। যতই ভুলে থাকার চেষ্টা করুক, দিন শেষে একবার হলেও বিয়ে নামক কথাটা মনে পড়বি। তা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মেঘলা। হঠাৎ ডোরবেলের আওয়াজে ধ্যান ভাঙে দুজনে। আহানা হেসে বলে, হয়তো এসে পড়েছে, আমি দেখছি।
বলে উঠতে গেলেই মেঘলা বলে আমি দেখছি, তুমি বসো। বলে ও নিজে উঠে দরজা খুলতেই চমকে উঠে কিঞ্চিত গলায় চেঁচিয়ে বলে। আপনি? হঠাৎ অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে তাজ্জব বনে গেল যেন দুজনেই। কোনোভাবেই কেউ কারো চোখকে আস্থা করাতে পারছে না। আচ্ছা, ভ্রম নয় তো? কিন্তু সব রেখে সেই অনাকাঙ্ক্ষিত মানুষই দেখবে কেন? দরজার এপাশে ওপাশে দুজনেই ভাবনার জগতে বুনছে। হঠাৎ তখনই দুজনের ভাবনার ফোড়ন কেটে আহানা দরজার সামনে এসে বলে, তোমরা কি দুজন দুজনকে চেনো? না মানে এমন অবাক বনে গেলে দুজনেই, তাই বললাম। দরজার ওপাশে শোভন রেগে আহানাকে বলে। আহান, এই মেয়েটা এখানে কি করছে? আহানা কাঙ্ক্ষিত অবাক হয়। একবার মেঘলার দিকে আর একবার শোভনের দিকে তাকিয়ে বলে, তুই ওকে চিনিস ভাই? শোভন নিজের রাগটা দমিয়ে রাখে, পরক্ষণে নিজেকে সামলে স্বাভাবিক হয়ে নাচেনার ভান করে বলে, না তো, একে আমি চিনবো কি করে? তাই তো জিজ্ঞেস করলাম, এই মেয়েটা এখানে কি করছে? আর এই মেয়ে কে? আহানা আশ্বস্ত হয়ে বলে, ও, আমি তো ভাবলাম তুই ওকে চিনিস। আচ্ছা আয়, ভিতরে আয় বলছি। শোভন ভেতরে আসলো। শোভনের চেহারাকৃতি স্বাভাবিক থাকলেও মেঘলা এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শোভন আড়ষ্ট হয়ে তাকালো মেঘলার দিকে। মেয়েটা বাচ্চাদের মতো মুখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন? চোখ ফেরালো শোভন। মেঘলার এমন হাব ভাব বিরক্ত লাগে বড্ড। মেঘলা ওখানে দাঁড়ালো না, আর ওর রুমে চলে আসলো। আসার আগে জানতে পারলো শোভন অহনার বেস্ট ফ্রেন্ড, যাকে অহনা ভাই বলে ডাকে। ওরা বাইরে কথা বলছে তাই চলে এলো। লোকটাকে ওর প্রথম থেকেই ভয় করে কেমন। আচ্ছা, ডাক্তারদের কি এমন হওয়া সাজে? আচ্ছা, এমন রাগী ডাক্তারের কাছে কেউ যায়? হার্টের ডাক্তার তাও। এই রাগী ডাক্তারকেই নিয়তি মেঘলার স্বামী বানিয়ে দিল। বারান্দায় এসে বলল মেঘলা, খাওয়া হয়েছে। শোভন আসার আগেই এখন বেশ শান্তি শান্তি লাগছে মেঘলার, মুক্ত লাগছে নিজেকে। কিন্তু জানে না কতদিন এমন শান্তি থাকতে পারবে। যতই হোক, ওই পর্যন্ত না হয় মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ল, জীবনটা উপভোগ করলো। ক্ষতি কি তাতে? রাতের আকাশটা কি মিশ্রণ, তবে একটাও তার নেই, কোনো দিকেই কোনো আলোর রেশ নেই। কেমন আধার আধার। ভয় হয় মেঘলার। এমন আধার আচ্ছন্ন রাত দেখে ওর জীবনটা এমন আধার মাখা। হঠাৎ নিচেই চোখ পড়তেই সে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। শোভন চলে যাচ্ছে। মানুষটি বড়ই অদ্ভুত। দেখলে কেউ বোঝেই না মানুষটা এত রাগী। কাল রাতের মতোই আজ রাতেও ঝড়ের তাণ্ডব শুরু হয়। মেঘলার মাথায় চিন্তা ভর করলো। আচ্ছা, মানুষটা বাড়ি পৌঁছেছে ঠিক মতো? নিষ্পাপ মনের চিন্তা কপালে ফুটে উঠল। বারান্দায় দাঁড়িয়ে থেকে ভিজে যাচ্ছে প্রায়, তাই রুমের দিকে অগ্রসর করলো। অদ্ভুত তো, লোকটার জন্য কেন এমন মেঘলার চিন্তা হচ্ছে? নিজের এমন হাস্যকর চিন্তা দেখে হাসলো মেঘলা। তাচ্ছিল্য হাসি। বিয়ে নামক বন্ধনটার বুঝি এতটাই টান? হঠাৎ বউদের মতো চিন্তা ভাবনা আসছে মাথায়। যে বিয়ে কেউ মানেই না, তাই কেউ কারো কথা ভাবা উচিতও না হয়তো। কিন্তু মানে না বললে কি অমান্য করা যায়? পবিত্র একটা বন্ধন। দীর্ঘশ্বাস ছাড়লো মেঘলা। আচ্ছা, লোকটা ওকে কাজ দেবে তো? এই শোভনকে নিয়ে ভরসা নেই মেঘলার। যা রুক্ষ তার ব্যবহার, হয়তো ওর কথা শুনলে নাও দিতে পারে। তখন কি করবে? কোথায় কাজ পাবে? আঁধার কাটেনি এখনো। মিষ্টি আজানের ধ্বনি শোনা যাচ্ছে। দু একটা পাখি কিচিরমিচির করছে। প্রায় অনেক দিন পর শান্তির ঘুম দিয়েছিল মেঘলা। আজান শুনেই উঠল সবে। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো মেঘলা। সকালের আকাশটা বেশ মুগ্ধ। কাল যদি আহানা ওর অ্যাপার্টমেন্টে না নিয়ে আসতো, কাল কোথায় ঘর পেত বা কোথায় থাকতো তা মেঘলার অজানা। আহানা সত্যি বেশ খোলাসা মনের, কিন্তু মেয়েটার মনেও কোনো কষ্ট রয়েছে, তা কাল কথা বলেই বুঝতে পেরেছে। রুম থেকে বেরোলো মেঘলা। কাল ফ্ল্যাটটা ঘুরে দেখেনি। জবটা পেয়ে গেলে থাকার জন্য টাকা দেবে বলেছে মেঘলা। আহানা প্রথমত রাজি হয়নি, তাই মেঘলা বলেছিল চলে যাবে। আহানা এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর। এই বড় ফ্ল্যাটটায় আহানা একা থাকতো, ভাবতেই অবাক হচ্ছে। ড্রয়িং রুমে এসে দেখে আহানা আসলো। সবে আহানাকে দেখে মেঘলা মিষ্টি হেসে বলে, উঠেছো? উঠেছি। উনি কাল কিছু বলেছে চাকরির ব্যাপারে? আহানার সাথে কথা বলে জানতে পারলো শোভন প্রথমত রাজি হয়নি, আহানার জোরাজুরিতে রাজি হয়েছে। ওর সরকারি নার্স প্রয়োজন ছিল। সরকারি নার্স হিসেবে 1 তারিখ থেকে মেঘলাকে জয়েন করতে বলেছে। আহানার জন্য তাড়াতাড়ি চাকরিটা হয়ে গেল, নয়তো অন্য কোনো হসপিটাল হলে বেশ বেগ পেতে হতো। আর চাকরি হতো কি তাও অজানা ছিল মেঘলার।
কিন্তু শোভনের সরকারি নার্স হিসেবে জয়েন করবে তাই শুনেই মেঘলার ভয় করছে। এই ছেলে থেকে কতবার ধমক খেতে হবে কে জানে। আহানা মেয়েটা বেশ মিশুকে আর পরিপাটি, দেখতে কিছুটা শোভনের মতো চেহারার, আকার আকৃতিও আছে বটে। মেয়েটা প্রায় আপন মনে কিছু ভাবে। মেঘলা জিজ্ঞেস করলো, কিছু না। বলে এড়িয়ে যায়। আহানার কাছেও মেঘলাকে খুব বেশি ভালো লাগে। মেয়েটার বয়স 22 কি 23 হলেও স্বভাব বাচ্চা বাচ্চা, চশমা পরায় আরও বাচ্চা দেখায়। কথাবার্তা, চালচলন ও আহানার কাছে মেঘলাকে বাচ্চা মনে হয়। কোনো সিরিয়াস কথা শোনার সময় গোল গোল চাউনি দিয়ে তাকিয়ে থাকে। কথা শুনে কখনো চোখ বড় বড় করে তাকিয়ে, কখনো পিটপিট করে চেয়ে থাকে। একটা কথা বললে বেশ খানিকক্ষণ পর বোধগম্য হয় মেয়েটার। এই মেয়ে নার্সিং কোর্স করলো কি করে, এটাই আহানার বোধগম্য হলো না। চেহারা দেখে যে কেউ মায়ায় পড়ে যাবে। সর্বদা চশমা পরে থাকে আর মনের কথা বেশি সময় মনে রাখতে পারে না, মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়। একা থাকলে আহানা বেশ সময় বাইরে বাইরে কাটায়, কিন্তু এখন মেঘলা থাকায় কোথাও গেলেই তাড়াতাড়ি এসে পড়ে। মেঘলা এসেছে 3 দিন হলো। আজ সময় যেমন পলকেই কেটে যায়। আর 5 দিন পর থেকেই হসপিটালে জয়েন করবে মেঘলা। এই 3 দিনে শোভন একবার এসেছে, কিন্তু মেঘলা সামনেও যায়নি। দিবা শেষ প্রহর পেরিয়ে গোধূলি তখন, সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে। আধার কমলার রশ্মি আকাশে বিরাজমান, অতি সুন্দর সুদৃশ্য, যেন কোনো শিল্পী নিজের হাতে এঁকে রেখেছে। কি সুন্দর আল্লাহর সৃষ্টি। হঠাৎ একটা কাক কোথা থেকে ঘুরে ফিরে মুখে করে কিছু একটা নিয়ে এসে উঁচু 12তলা বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ের ওপর বসলো। মুখে দিয়ে একটা কিছু এনেছে, সেটা রেলিংয়ের ওপর রেখে আবার উড়ে কোথাও চলে গেল। কিছুক্ষণ পর আর একটা ছোট কাককে সাথে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে বসালো। দেখেই বোঝা যাচ্ছে যে এ কাকের বাচ্চা হয়তো। কাক দুটো ঠুকরিয়ে ঠুকরে সেই খাবারের টুকরোটা খেলো। খাওয়া শেষ হতেই ছোট কাকটা চলে গেল। সেই কাকের যাওয়ার দিকে তাকিয়ে বড় কাকটা কা কা করে কিছু বলল। হয়তো ছোট কাকটাকে ডাকলো, আসলো না সেই কাকটা। বড় কাকটা এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিজের ডানা চুলকালো, কা কা করতে করতে সে উড়ে গেল। হয়তো নিজের বাচ্চার খোঁজে গেল। মহান সৃষ্টিকর্তা সব প্রাণীর মাঝেই মমতাবোধ দিয়েছে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি অতি অসাধারণ। এতক্ষণ ছাদের মাঝখানে দোলনাতে বসে দেখছিল মেঘলা। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহানা এতক্ষণ মেঘলার সাথেই ছিল। বেশ কিছুক্ষণ আগে নিচে গেছে কফি করে আনতে। সন্ধ্যা হয়ে আসছে, আহানাও আসছে না, তাই মেঘলা নিচে যাওয়ার জন্য পা বাড়াবে। তখনই ছাদের দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে আর্তনাদ করে ওঠে। ভেবেছিল পড়ে যাবে, কিন্তু না, পড়েনি। কেউ ধরে রেখেছে কোমর ঝাপটে। মেঘলা চোখ খুলে সেই মানুষটিকে দেখে বিস্ময় হয়ে তাকায়। পরপর দুবার শুকনো ঢোক গিলে আপন মনে বলে, মেঘলা তুই শেষ। গোধূলির তখন শেষ প্রহর চলছে। আকাশে আলোর রেশ একবারে নিভে এসেছে। আর একটু পর আকাশবাণে নেমে আসবে ঘন আধার মাখা রাত। কুম্ভকর্ণের মতো বেপরোয়া ভাব নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে শোভন। নিজের কোমর চেপে ধরে বসে আছে মেঘলা। তখন পড়ে যাওয়ার সময় শোভনই ধরেছিল, কিন্তু যখন দেখলো মেঘলা ছিটকে নিচে ফেলে দিয়েছিল। ছিটকে ফেলায় অনেকটা ব্যথা পেয়েছে মেঘলা। মেঘলাকে এমন নিচে পড়ে থাকতে দেখে আহানা এসে বিচলিত হয়ে বলে, আরে কি হলো তোর, পড়লি কি করে? বলে বাহু চেপে উঠিয়ে দোলনায় নিয়ে বসায়। মেঘলা শোভনের দিকে কটমটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আহানাকে বলে, এই যে তোমার কুম্ভকর্ণের মতো ভাইটার জন্য চোখ পকেটে নিয়ে ঘুরে আশেপাশে তাকায়ও না অবধি। রাগ হলো শোভনের মেঘলার কথায়। এই মেয়েটা সত্যি একটা ঝামেলা, উটকো ঝামেলা। যেখানে যায় ঝামেলাই বাঁধায়। নিজে দেখে হাঁটেনি, তার উপর আবার দোষ চাপাচ্ছে। কত বড় স্টুপিড। শোভন রেগে তেড়ে এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, ম্যানার্সলেস মেয়ে, এত সাহস পায় কি করে আমার ঘরে দোষটা পাবার? তখন তোমার চোখ কোথায় ছিল? নাকি ছেলে দেখলে ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে? শোভনের এমন কথা শুনে এবার আহানার কিঞ্চিত খারাপ লাগলো। শোভনের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, কিন্তু এইটুকু ব্যাপারে মেঘলার সাথে এমন করে কেন কথা বলবে? এখানে কারুরই দোষ নেই, দুজনেই বেখেয়াল ছিল। এতদিন মেঘলার সাথে থেকে এটা অন্তত বুঝেছে মেয়েটা খারাপ নয়, বেশ নম্রভদ্র। মেঘলা কিছু বলবে এর আগে আহানা মেঘলাকে থামিয়ে শোভনকে উদ্দেশ্য করে বলে, আহ ভাই, তুই এমন কথা বলছিস কেন? ও মোটেও এমন নয়। এমন করিস না মেয়েটার সঙ্গে, ও দেখতে পায়নি হয়তো। তারপর একটু থেমে মেঘলাকে বলে, ব্যথা করছে তোর? মেঘলা তাচ্ছিল কণ্ঠে বলে, এইটুকু আমার জন্য কিছুই না আপু।
আহানা তাও মেঘলার কথায় পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, কোমরেও তো ব্যথা পেয়েছিস, আর হাত অনেকটা ছিলেও গেছে। ভেবেছিলাম ছাদে বসে আড্ডা দিব, তাই ওকে আনলাম। ওর সাথে তো তোর কথাই হয়নি। এমনি সময়ও ব্যস্ত থাকে, পাওয়াই যায় না। কিন্তু আজ আসলো, কি হয়ে গেল বলতো? আর তুই ওর কথায় কিছু মনে করিস না, ও এমনই। মেঘলা ইতস্তত হয়ে বলে, আপু আমার কিছু হয়নি, তুমি বিচলিত হয়েও না। এটুকু কিছুই না, বরং আমি বরং নিচে চলে যাচ্ছি। তোমরা আড্ডা দাও। আহানা কিঞ্চিত কণ্ঠ উঁচিয়ে বলে, মোটেও না, তুইও থাকবি। তুই বস, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। বলেই আহানা নিচের দিকে পা বাড়ল। শোভন বিরক্ত নিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। মেঘলার সামনে দাঁড়ালেই ওর রাগ হয়। এই মেয়েটা যেমন আঠার মতো চিপকে আছে, সরছেই না। কদিন পর থেকে আবার সারাক্ষণ ওর সাথেই থাকতে হবে, ভাবতেই রাগে শরীর রিরি করছে। মেঘলাকে দেখলেই শোভনের সেদিন রাতের কথা মনে পড়ে, আর খুব রাগ হয়। ও বিয়ে নামক সম্পর্কটা অনেক সম্মান করে, আর কখনোই এমনটা চায়নি, আর এমন মেয়েকে তো চায়নি। আর ওর মায়ের কথা ছাড়া কখনো কোনো কিছু করেনি, আর করবেও না। তাই ওই দিন যা হয়েছে ভুলে যেতে চায়, কিন্তু পারছে কই। স্টুপিড মেয়েটা তো সামনেই থাকে ওর। সেই ট্রেনে আসার দিন থেকে চিপকেই আছে যেমন। স্নিগ্ধ বাতাস বইছে, ঢেউ খেলানো চুলগুলো উড়ে বারবার মুখের সামনে চলে আসছে মেঘলার। শোভন এবার হঠাৎ মেঘলার দিকে তাকায়। মেয়েটার চেহারা বাচ্চা বাচ্চা একটা ভাব আছে। এই বাচ্চা বাচ্চা চেহারা দেখেই মানুষ ভালোভাবে মেয়েটাকে, কিন্তু ও তো জানে মেয়েটা আস্ত একটা স্টুপিড, আপদ একটা, যেখানে যায় ঝামেলা নিয়ে যায়। শোভন আপন মনে ভাবলো। সেদিক থেকে চোখ সরিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড মেয়ে কোথাকার। রাউন্ড ব্যান্ডটা ঠিকমতো পরে চশমাটা একটু ঠেলে দেয়, তখনই শোভনের সাথে চোখাচোখি হয়। শোভন একরাশ বিরক্ত নিয়ে চোখ সরায়। এই মেয়েটাকে একটু সহ্য হয় না ওর। ব্যাপারটাও বেশ অদ্ভুত লাগে। সামনে থাকা ব্যক্তিটি ওর স্বামী, অথচ কেউ কাউকে সহ্যই করতে পারে না। ওদের দেখলে কেউ বলবেই না ওরা স্বামী স্ত্রী। আহানাও জানে না। আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকালো মেঘলা। ছাদের লালচে নীলচে আলো ওর মুখে এসে পড়ছে। মুখে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। মেঘলা একটা ব্যাপার লক্ষ্য করলো। ক্লিন শেভ এতটাও ভালো লাগে না শোভনকে, এখন বেশ ভালো লাগছে আগের থেকে। শোভন উজ্জ্বল শ্যামলা হলেও চেহারা প্রকৃতি বেশ সুন্দর। শুধু গায়ের চামড়া সাদা হলেই মানুষ সুন্দর হয়ে যায় না, শ্যামবর্ণ ছেলেদের বেশ মানায়। কালো পরেছে আজ শোভন, কালো টি শার্ট, আর হাতেও কালো কালারের ঘড়ির ওপর পেঁচানো তারের মতো একটা হ্যান্ডব্যান্ড। প্যান্টটাও কালো, মানায় লোকটাকে কালোতে অনেক। হঠাৎই নিজের কাণ্ডে অবাক না হয়ে পারল না মেঘলা। এমন খুঁটি খুঁটি দেখছে শোভনকে। হাসলো মেঘলা, তার ছিল হাসি। হ্যাঁ মেয়ে, হাসছে কেন এভাবে? হঠাৎ চেনা পুরুষালী কণ্ঠে চমকে উঠে মেঘলা সামনে তাকিয়ে দেখে শোভন পকেটে হাত গুজে নিজের ঠোঁট কামড়ে এক ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে। ফ্যাল ফ্যাল চোখে তাকালো মেঘলা শোভনের দিকে। পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার ঠোঁট, আমার ইচ্ছে। হাসবো তো, তাতে আপনার কি? শোভন রেগে যায়। মেয়েটা কি সোজাভাবে কিছু বলতে পারে না? কিছু বলতে গিয়েও থেমে যায়, তারপর আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে, ইউ জাস্ট ইম্পসিবল। মেঘলা কিছু বলল না, আবারও হাসলো। আহানা এসে মেঘলার ছিলে যাওয়া হাতে স্যাভলন লাগিয়ে মলম লাগিয়ে দেয়। শোভন ততক্ষণে ছাদের কোণেই ছিল। মেঘলার মাঝে মাঝে ডাউট হয়, আসলে কি মানুষটা ডক্টর তো? ছাদের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে শোভন, মেঘলা আর আহানা। মেঘলা চুপচাপ শুনছে, শোভন আর আহানাই কথা বলছে। মেঘলা কখনো শোভনের দিকে তাকাচ্ছে তো কখনো আহানার দিকে। আজ শোভন হসপিটালে যায়নি, তাই আহানার সাথে সময় কাটাতে চলে এসেছে। মেঘলার ওদের দেখে বেশ ভালো লাগছে। ওদের দেখে কেউ বলবেই না যে আপন ভাই বোন নয়। শোভনের সাথে যতবারই চোখাচোখি হয়েছে ততবারই শোভন বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়েছে। মেঘলা ভেবেছিল শোভন হয়তো আহানার সাথেও গম্ভীর মুখে কথা বলে, কিন্তু না, বেশ হাসি খুশিভাবেই কথা বলে। কিছু একটা কথা নিয়ে শোভন আহানা হাসছে। মেঘলার তখন শোভনের দিকে চোখ পড়ে। কি সুন্দর হাসছে লোকটা, কে বলবে এতটা রাগী লোকটা? ড্যাব ড্যাব করে শোভনের দিকে তাকিয়ে চশমাটা তর্জনে দিয়ে ঠেলে মৃদু কণ্ঠে বলে, ডক্টর সাহেব, আপনার মতো আপনার হাসিটাও কি সুন্দর। কর্ণকুহরে মেঘলার এহেন কথা যেতেই আহানা আর শোভন দুজনেই বিস্ময় চোখে তাকায় মেঘলার দিকে। শোভনের বেশ রাগ হয়। মেয়েটা সত্যি ফালতু, নয়তো কোনো ছেলেকে ভালো কোনো মেয়ে এমন কথা বলে? নিজের কথা শুনে নিজেই নিজের মুখ চেপে ধরে মেঘলা। ও সত্যি দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছে। ভালো মন্দ কোনো কথা নিজের মধ্যে চেপে রাখতে পারছে না। এমন কারণে আগে অনেক চাচির কাছে মার খেতে হয়েছে মেঘলাকে।
এখন না জানি শোভন কি করে। শোভন কিছু বলতে হবে তখনই আহানা হো হো শব্দ করে হেসে ওঠে। আহানা জানে মেয়েটা নিজের কথা কখনো চেপে রাখতে পারে না। এই 3 দিনে মেঘলা এমন অনেক কথাই বলেছে আহানাকে। এখন শোভনকে বলল না, জানি এই ছেলে কি করে দেয়, তাই ভেবে চুপসে বসে আহানা। মেঘলা আহানার দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে শোভনের দিকে মায়া মায়া চাউনি দিয়ে তাকায়। শোভন রাগী দৃষ্টি নিক্ষেপ করে আছে। মেঘলা শুকনো ঢোক গিলে বলে, আপনি আমায় মারবেন ডক্টর সাহেব? কিভাবে মারবেন? ছাদ থেকে ধাক্কা দিবেন না প্লিজ? আমি আর এমনটা বলবো না কখনো। বলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেয়। অবাক হয় শোভন। ভারী অদ্ভুত মেয়ে তো, নিজেই এমন ননসেন্স কথাবার্তা বলল, আবার নিজেই কিছু মন বানানো কথা বলে নিজেই কেঁদে দিল। এই মেয়ে এমন কেন? বিরক্ত লাগে শোভনের, বড্ড বিরক্ত। কিছু বলল না শোভন। আহানা মেঘলার মাথায় হাত বুলিয়ে বলে, আরে কাঁদছিস কেন তুই? ও কিছু করবে না। শান্ত মেঘলা চোখ মোছে, নিজের দিকে তাকিয়ে বলে, সরি। শোভন এখন এখানে আর বসলো না, আরো রাগ হবে তাই উঠে চলে যায়। যেতে যেতে আহানাকে বলে, আহান, ওকে বলে দিস কথায় কথায় এভাবে কাটলে আমার সামনেও যেতে না। মেঘলা স্বস্তি পায়। ভেবেছিল আজ শোভন মারবে। যাক, এই যাত্রাই বেঁচে গেল মিথ্যা কান্না দেখিয়ে। এরপর থেকে নিজের এই কাটা ঠোঁটকে সামলাতে হবে, নয়তো শোভনের হাতে সত্যি থাপ্পড় খেতে হবে। পাখির কিচিরমিচির আর গাড়ির তীব্র হর্নে ঘুম ভাঙল মেঘলার। রাতে ছাদ থেকে এসে ডিনার করেই শুয়ে পড়েছিল। কোমরে ব্যথায় ঘুমাতে পারেনি। দুদণ্ড আজানের পর চোখ লাগে আসে, আর উঠতে দেরি হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 10:30 বাজে। এতক্ষণ নিশ্চয়ই আহানা বেরিয়ে গেছে। ইস, কত দেরি করে ফেললো। উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। খাবার টেবিলে চোখ পড়তেই দেখে খাবার ঢেকে রেখে গেছে আহানা। মৃদু হাসে মেঘলা। আহানা যা করেছে ওর জন্য, ওর আপন কেউ হলে হয়তো এতটা করতো না। কটা দিন বেশ আমেজেই কাটাচ্ছে, মুক্তভাবে, স্বাধীন হয়ে। সোনালি রোদ্দুরের ছড়াছড়ি আকাশে, মেঘের ছিটে ফোটাও নেই, পুরোপুরি পরিষ্কার। রোদে সব খা খা করছে। নাস্তা করে ব্যাগে কিছুটা টাকা ছিল, তা নিয়ে নামলো মেঘলা। ব্যথাটা অত নেই। খাবারের পাশে আহানার প্যারাসিটামল রেখে গিয়েছিল। এই 4 দিন আজ বাড়ি থেকে বের হলো মেঘলা। দোকান থেকে সিম কিনে ছোট ফোনটা ওপেন করে পুরনো সিমটা রাস্তায় ফেলে দিল। পুরনো সিম ওপেন করলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও পালিয়েছে শুনে সে হয়তো এতদিন দেশে এসে তন্ন তন্ন করে খোঁজা শুরুও করে দিয়েছে। না, চায় না ও আর আগের দিনগুলোই ফিরে যেতে। মুক্তভাবে বাঁচতে চায়। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দেয় মেঘলা। কিছুতেই ভাবতে পারছে না। ভাবতে গেলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কতদিন আর এভাবে পালিয়ে থাকবে? আর এমন পালিয়ে কি থাকা যায়? সারাটা জীবন বুঝি এমন আতঙ্কে আতঙ্কেই কাটাতে হবে? সুখের দেখা মিলবেই না। হাজার ভাবনায় মগ্ন থেকেও রান্নাঘরে পা বাড়ায় মেঘলা। এসেছে পর্যন্ত আহানা সবকিছুই করেছে, কিন্তু এটা একদম মেঘলার ঠিক লাগছে না। আহানা ওকে কোনো কাজ করতেই দেয় না। আহানা নেই তাই ভাবলো আজকে রান্নাটা ওই করবে। ইচ্ছা না করলেও শরীর শক্ত রেখে রান্না করলো মেঘলা। রান্নাঘর থেকে বেরিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে নিচেই বসে পড়ে। আজ ওর একটু ভালো লাগছে না। কাউকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, যাকে জাপটে ধরে কষ্টগুলো বলতে পারবে, কিন্তু কেউ হয়তো নেই তেমন। হঠাৎই শোভনের কথা মনে পড়লো মেঘলার। আচ্ছা, যদি শোভনকে জড়িয়ে ধরতে পারতো। শোভন কি মানবে তা? শোভন তো ওকে দেখতেই পারে না। কি অদ্ভুত বিয়ে হলো এমন একজনের সাথে যে ওকে পছন্দই করে না। আর মেঘলাই বাকি এত কেন ভাবছে শোভনকে নিয়ে? এত কেন ভাবছে এই বিয়েটা নিয়ে? এই বিয়ে তো শুধু অ্যাক্সিডেন্টালি হয়েছে। শোভন ভুলে গেছে ও পারছে না কেন। কখনো শোভন ওকে দামই দেবে না। তাচ্ছিল্য হাসলো মেঘলা নিজের আর নিজের ভাবনার ওপর। তাচ্ছিল্যের হাসি। প্রায় অনেকক্ষণ ঝর্ণার নিচে বসে থেকে মাথা ব্যথা করছে মেঘলার। তাই উঠে কৃত্রিম ঝর্ণাটা বন্ধ করে কোনো মতে জামাটা পাল্টে নেয়। দরজা খুলে বাইরে পা রাখবে, তখনই সব ঝাপসা হয়ে আসে। মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। প্রায় অনেকক্ষণ ডোরবেল বাজাচ্ছে আহানা, কিন্তু খোলার নামই নেই। এবার ওর অনেক চিন্তা হচ্ছে। মেয়েটাকে একা রেখে গেছে, কিছু হলো না তো আবার? কিন্তু এতদিন তো ওকে একা রেখে গিয়েছিল। আজ তো শরীরও ভালো ছিল না। খুব বেশি চিন্তা হচ্ছে এবার আহানার। তাই ব্যাগ থেকে খুঁজে ডুপ্লিকেট কিটা বের করে লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসে ড্রয়িং রুমে মেঘলাকে দেখতে পায় না। আর সময় তো এখানে বসেই টিভি দেখে, কোথায় গেল আবার? মেঘলা রুমে এসে দেখে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আছে মেঘলা। কপালে অনেকটা কেটে গেছে। তাই ফোন নিয়ে দেরি না করে শোভনকে ফোন করে। শোভন ফোন তুলতে আহানা বিচলিত হয়ে বলে, ভাই,
তুই কোথায়? আমি বাইরে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখি ও ওয়াশরুমের সামনে পড়ে আছে একা। আমি তুলতেও পারছি না, ওর গায়ে অনেকটা জ্বর। প্লিজ তুই আয়। শোভন কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, ওই মেয়েটা আবার উঠ করে ঝামেলা বাঁধিয়েছে। আমি বিজি আছি, আমি পারবো না। মুখে পানির ছিটে দে, ঠিক হয়ে যাবে। মেয়েটা আচ্ছা নাটক জানে, দেখ গিয়ে নাটক করছে। শোভনের কথায় বিরক্ত হলো আহানা, তবুও বলল, ভাই প্লিজ আয়, ওর কপালটাও অনেক কেটে গেছে, প্লিজ ভাই আয়। শোভন বিরক্ত নিয়ে বলে, হয়েছে, ঘ্যান ঘ্যান করতে হবে না, আসছি। বলে ফোন রেখে দেয়। প্রায় আধ ঘন্টার মধ্যে শোভন আসে। না চাইলেও কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে কাটা জায়গাটা ফার্স্ট এড করে ওয়ান টাইম লাগিয়ে ইঞ্জেকশন দিয়ে পাশে বসে। সত্যি অনেকটা জ্বর এসেছে, ফর্সা নাক মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে আছে। কিছুর জন্য কেঁদেছে বুঝলো শোভন। আহানা শোভনের জন্য কফি করতে গেছে। মেঘলার জ্ঞান ফিরলেই চেক করে বেরিয়ে যাবে, ইম্পর্টেন্ট সার্জারি আছে। মেঘলা নিভু নিভু চোখ মেলে আশেপাশে তাকায়, জ্বরে পুরোপুরি দুর্বল হয়ে গেছে। শোভন ঝুঁকে মেঘলার জ্বর দেখবে, তখনই আচমকা শোভনকে জড়িয়ে দুর্বল কণ্ঠে কি যেন বলে। মেয়েটা নিজের মধ্যে নেই বুঝলো শোভন। জ্বরের ঘরে আবোল তাবোল বলছে, তবুও ছাড়ানোর চেষ্টা করে, ছাড়ে না মেঘলা। এখনো কিছু বলছে, শোভন শোনার জন্য কান এগিয়ে নিয়ে যায়। মেঘলা মিনমিনিয়ে বলে, সে আমায় নিয়ে যাবে ডক্টর সাহেব, আমি বাঁচতে চাই মুক্তভাবে, আমি যাব না। মেঘলাকে ছাড়িয়ে অবাক হয়ে তাকায় মেঘলার দিকে।